আমি কিভাবে এসেছি? আত্মীয় বলে এসেছি। প্রেরণার কাটকাট জবাব। তাই আত্মীয় বলে এসছেন? এবার বাঁকা প্রশ্নের জবাব না দিয়ে প্রেরণা ইহানের দিকে তাকায়। ছোট ভাই বোনদের এমন পাগলামিতে ইহানও খুব বিরক্ত হলো। রাগ দেখালো ইরফানকে। এটা আমার আর নোনার ব্যাপার, তোরা একদম এখানে ঢুকবি না। ইসি হঠাৎ মেজাজ দেখালো দাদানকে। না, এটা শুধু তোমাদের দুজনের ব্যাপার হয়ে থাকেনি, এটা আমাদেরও ব্যাপার। আমার দাদানের ব্যাপার, যে বহু কাল পরে নিজের জীবন নিয়ে ভেবেছে। এটা ওই ভদ্র মহিলার ব্যাপার, যে আমার দাদানের প্রতি দুর্বল হয়েছে। আমরা চাই না এই দুটো মানুষ কষ্ট পাক বেহুদা কারণে। নাটক আমরা করিনি আজ, নাটক তোমরা দুজন করছো, এত ম্যাচিওর্ড হয়েও। নাটক শব্দটা শুনে প্রেরণা ছটফটিয়ে উঠল। ইসিকে বলল, একটুও নাটক নয় ইসি। আমি জ্ঞান তো চাই না এসব। যেটা মনে ভাবছি মুখে সেটাই বলছি। সেটা তো আমরাও দেখতে পাচ্ছি তুমি চাচ্ছ না, কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি তুমি প্রয়োজন বোধ করছো। আমরা এটাও দেখতে পাচ্ছি তোমার দাদানের আর আমাদের শুদ্ধর একটা চমৎকার পরিবার হবে। ইমশিরার কথা ইহান ঢোক গিলল। তার বোন তার স্বপ্নটাকে কি সুন্দর উপস্থাপন করলো। ইরফান হঠাৎ দাদানকে টেনে সোজা দাঁড় করালো প্রেরণার সামনে। প্রেরণার চোখে চোখ রেখে বলল, আই ক্যান্ট বিলিভ কেউ এই মানুষটাকে এভাবে প্রত্যাখ্যান করতে পারে। আপনার হিম্মতের জবাব নেই আপু। একেবারে মুখোমুখি দুজনের চোখে দুজনার মলিন দৃষ্টি। ইরফানের কথায় প্রেরণা চোখ নামালো। তবে খানিক বাদে প্রেরণা হাঁসফাঁস করে উঠল, ধরল সূত্রর হাতটা। ও এখান থেকে বেরুবে এমন ভঙ্গিতে বলল, তোমরা বড্ড অবুঝ ইসি। প্রীতম বাড়ি যাবি তুই? চল। আর তুমি খুব বুঝদার। বাকিরা যেখানে চুপ সেখানে তর্ক চালাচ্ছে ইসি। মুইন হঠাৎ গুরুগম্ভীর স্বরে ওদের থামাতে বলল, আমার মনে হয় এসব এখানে থামানোই উচিত। লেট প্রেরণা অ্যালোন, অতিরিক্ত কোনো কিছুই ঠিক না ইসি। উজ্জ্বল ভীষণ বিব্রত ভঙ্গিতেই বলল, ইয়া, অতিরিক্ত কোনো কিছুই ঠিক না। অতিরিক্ত কোনো কিছু ঠিক না তা তো ইহানের ছোট ভাই বোনরাও জানে, তবে ওদের মন মানে না। গোটা একদিন দাদানের নির্লিপ্ততাকে দাদানের দুর্বল হয়ে পড়া ভেবে নিয়ে ওরা এসব করছে। চেষ্টা শুধুমাত্র দাদানের খুশি আনা। প্রেরণা ইহানের দিকে দৃষ্টি দিল শেষ সময়। লোকটার চোখে তাকিয়ে ধীরে ধীরে আকুতি নিয়ে বলতে লাগলো, ওদের এইসবকে আপনি লাই দেবেন না। একটু থেমে আবারও বলল প্রেরণা, বলেছিলেন না, যদি উত্তর না হয় তবে যেন সেটাতে জোর থাকে। শুনুন তবে, এবার জোর দিয়েই বলছি, এটা কখনো হবার নয় ইহান। আপনার অনুভূতির চমৎকার একটা পরিসমাপ্তি টানতে চাই আমি আজ। আমাদের একসাথে চলা হবে না। আপনি ভালো থাকুন, অসম্ভব ভালো থাকুন। আপনার অনুভূতির প্রতি রইল আমার আজন্ম শ্রদ্ধা আর সমর্থন। এটুকু জেনে তবে এবার শেষটা টানুন, এতে আপনার ভাই বোনেরাও দুঃখ পাবে না। ওয়াসিদ শরীফ নেই, আসলেই হয়তো নেই। মানুষটা মরে গিয়েছে, তবে তার সাথে আমার একটা অতীত আছে। তার দেহা আমার একটা শুদ্ধ আছে। শুদ্ধর আমার ভবিষ্যতের উপর অধিকার আছে। আমি প্রেরণা একটা ব্যর্থ নারী। ওয়াসিদের উপর অবিচার হয়তো করেই ফেলেছি, হয়তো। তবে শুদ্ধর ওপর তো আর করতে পারি না, তাই না? এটুকু বলে প্রেরণা কথা থামিয়ে দিল। পরক্ষণে চুপচাপ দাঁড়িয়ে থাকা প্রত্যেককে উদ্দেশ্য করে বলল, তোমাদের দাদানকে কষ্ট দেওয়ার জন্য তোমাদের সবার কাছে দুঃখিত। বিষয়টা নিয়ে জলঘোলা করে আর আমার কষ্ট বাড়িও না। কিছু জিনিস অপ্রাপ্তিতেই সুন্দর, এটা তোমাদের এই ডিসেন্ট দাদান খুব ভালো করেই জানেন। আমাদেরকে আমাদের মতন ছেড়ে দাও, তাকে উস্কে দিও না। ইহান নিমেষহীন তাকিয়ে আছে শুধু। প্রেরণা আবারও লোকটার চোখে চেয়ে বলল, এই নিন, নাটক করিনি, দ্বিধা রাখিনি, সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, চললাম। আর একটা কথা, শুদ্ধকে যেটুকু দিয়েছেন, আপনার প্রতি আজন্ম কৃতজ্ঞ আমি। সবাই চুপ করে ফ্যাল করে তাকিয়ে আছে। প্রেরণা হঠাৎ ইরফানের দিকে তাকিয়ে উদাসীন হাসি দিয়ে বলল, আর পাগলামো না প্লিজ। তোমার দাদানের যদি আমাকে বিয়ে করতে হয়, তবে আমাকে তুলে নিয়ে বিয়ে করতে হবে। তোমার মাথা থেকে নিশ্চয়ই পরবর্তীতে এই প্ল্যানটা বেরোবে। তোমরা সবাই পরবর্তীতে যদি এইসব করো, তাহলে আমি সত্যিই হতাশ হব ইরফান। ইরফান চুপ। একেবারে সত্যি বলতে অধৈর্য সে ছিল। তার ইচ্ছে করছিল কাজী ডেকে এখানে বিয়ে পড়িয়ে দিতে। আরে অনুভূতি আছে, তবে এত নাটক কেন? তবে সে থিতিয়ে গেল যখন প্রেরণার পুরো অনুভূতিটা বুঝলো। শ্বাস ফেলল ইরফান। প্রীতম এগিয়ে গিয়ে আপুকে ধরে বলল, সরি আপু, তুমি নিষেধ করার পরও তোমাকে বিব্রত করেছি। চলো বাড়িতে।
ক্লান্তিতে পা জড়িয়ে যাচ্ছে প্রেরণা এক ব্যর্থ নারী। শাড়ির আঁচল টেনে ডান কাঁধ ঢেকে ছেলের হাতটা ধরে হাসি মুখে বেরিয়ে যায় সেখান থেকে। শুদ্ধ যেতে চায় না, তবুও ওকে প্রেরণা টানতে টানতে নিয়ে যায়। ইহানের উদাস দৃষ্টি ওর প্রস্থান দেখে। বাকিরা গম্ভীর হয়েই থাকে, গুটিয়ে থাকে, হাল ছেড়ে দেওয়া মানুষের মতো। এরপর আর কোনো কথা থাকে না, আসলেই থাকে না। ইহান ঘুরে তাকালো হঠাৎ মুইনের দিকে। মুইনের মুখটা থমথমে। এ নিয়ে কথা হয়েছে তাদের দুজনের মধ্যে। তখন ইহান বলেছিল, কি চমৎকার নাটক করে দেখবে। মুইন দেখতে থাকে ইহানকে। ইহান দৃষ্টি নামিয়ে মেঝের দিকে তাকিয়ে ম্লান হেসে সকলকে বলে, বাড়িতে যা সবাই। বাড়িতে ফেরার পর থেকে ঋতু যেন নিজের বড় ছেলেকে চিনতে পারছে না। অস্বাভাবিক সহজ সাবলীলতার আচরণ। অথচ ঋতুর জানা মতে তাদের বাড়ির ছেলে মেয়েগুলোর প্রেরণা ইহানের মিলেমিশ করাতে গিয়েছিল। মিলমিশ হয়নি। তবে ছেলে এমন করছে কেন? বাড়িতে কথা না বলে ইহান সহজ ভঙ্গিতেই বড় বাবা পাপা বাড়ির সকলের সাথে স্বাভাবিক কথাবার্তা বলছে। ঋতুর মনটা তখন থেকে উসখুস করছে। ভীষণ চিন্তিত হয়ে বড় জায়ের কাছে গিয়ে বলছে, একটু দেখবে ও এমন করছে কেন? আলো বিরক্ত হয়, মৃদু ধমকে বলে, মন মরা হয়ে থাকলে খুশি থাকতি। ছেলে নিজের রাস্তা মাপছে, এটাই তো চাইতিস। তুই খুশি নস? যা পাত্রী দেখ। সেদিন সন্ধ্যায় মায়ের সাথে বৃষ্টিতে ভিজে শুদ্ধ ঠান্ডা লাগিয়েছে। বিগত একদিন যদিও গা গরম ছিল, তবে আজ বাইরে থেকে বাড়িতে আনার পরে প্রেরণা টের পেল তার ছেলের গায়ে ভালোই জ্বর। শুদ্ধ সন্ধ্যা থেকে খিটখিটে আচরণ করছে, বাচ্চাদের অসুখ হলে যেমন করে আর কি। ওকে স্যুপ খাওয়াতে পারলো না প্রেরণা, না কোনো কথা শুনছে, শুধু খুনখুন ধরনের আওয়াজ করছে। প্রেরণা উদাস চোখে ছেলেকে দেখে বলে, চাচ্ছোটা কি একটু বলো? আমি যে ক্লান্ত বাবা। তুমি পিকনিকে যেতে দাওনি, আজ বাইরে থেকে আমাকে ধরে নিয়ে এসেছো, ওখান থেকে টানতে টানতে এনেছো। আমি নেক্সট সানডে প্যারাগ্লাইডিং করতে যাব, আমি করবই করব। আচ্ছা করবে, এখন স্যুপ খাও। শুদ্ধ স্যুপ খায় না, বলল, সত্যি যাব? হ্যাঁ, তোমার মামা মামি আমি আর তুমি, জেনি নানুও যাবে। শুদ্ধর কৌতূহলী প্রশ্ন। আর ইহান আঙ্কেল? বাচ্চাটার প্রতি বিরক্ত হতে পারে না প্রেরণা। সত্যি বলতে দোষ তো তার, নিজের অগোচরে সেই তো শুদ্ধকে লাই দিয়েছে ইহানের সাথে মিশতে। তার মতো এক মহিলার অনুভূতি লোকটা ধরাশায়ী করে দিয়েছে। শুদ্ধ তো সরল, তবে এরও যে ইতি টানতে হবে। ছেলের মাথায় হাত বুলিয়ে প্রেরণা বলল, না বাবা, ফ্যামিলি ট্যুরে ফ্যামিলি মেম্বাররা যায়। তোমার মামা মামিমণি খালামণি খালু জেনি নানু, এরা ফ্যামিলি মেম্বার, ইহান আঙ্কেল নন, বুঝেছো? শুদ্ধ বুঝতে পারে না ফ্যামিলি মেম্বার হতে কি কি থাকা লাগে সে জানে না, তবুও জেদ করে, না, ইহান আঙ্কেল আমাকে প্রমিস করেছে। তুমি আঙ্কেলকে ফোন দাও। শুধু আবার শুরু করলে? এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। ইনু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কাণ্ড দেখে। প্রেরণার প্রতি রাগ নেই, শুধু কপাল কুচকে এগিয়ে এসে ফোনটা নিয়ে বড় দাদানকে কল করতে করতে প্রেরণাকে বলে, তোমার মতে তোমার হয়তো প্রয়োজন নেই, তবে আপাতত অসুস্থ ছেলেটার প্রয়োজন আছে, সম্ভবত দাদানকে। প্লিজ না করো না। প্রেরণা তো না করার সাধ্যি রাখে না। দুর্বল প্রেরণা, ভীষণ দুর্বল। ওর দ্বিধান্বিত অনুভূতির সাধ্যি নেই। এই দুর্বলতা সামনে ধোপে টেকা। ইহান যখন শুদ্ধর কল পেল তখন রাত 10টা। শুদ্ধকে ফ্যাকাশে মুখে ওভাবে শুয়ে থাকতে দেখে উৎকণ্ঠা বাড়ল তার। বলল, জ্বর কি বেশি? শুদ্ধ মাথা নেড়ে কাঁপতে কাঁপতে বলে, তুমি কি আমার ফ্যামিলি মেম্বার হবে আঙ্কেল? ইহান অবাক, বলল, কেন? মামা বলেছে প্যারাগ্লাইডিং করতে ফ্যামিলি মেম্বারদের নিয়ে যাবে শুধু। তুমি নাকি আমার ফ্যামিলি মেম্বার না, তুমি হবে? প্রেরণা ছটফট করছে, ছেলের হাত থেকে ফোনটা নিতে পারল না। ওপাশে ইহান অনিমেষে চেয়ে রইল ছেলেটার মুখের দিকে। শুদ্ধ বলতে থাকে, মাম্মা পিকনিকে যেতে দাওনি, আমি প্যারাগ্লাইডিং করব তোমার সাথে। শ্বাস ফেলল ইহান অস্থির হয়ে। বুঝতে পারল মা ছেলে দুজনেই তাকে চরম ভোগাচ্ছে। নিজেকে সামলে নিয়ে ইহান বলল, সে দেখা যাবে, তোমার মামাকে ফোনটা দাও। ইতস্তত ভঙ্গিতে প্রেরণা ফোনটা নিতে দুজনার চোখাচোখি হয়। প্রেরণা দৃষ্টি নত করে। ইহান গম্ভীর তবে সহজ ভঙ্গিতে বলে, ও জ্বর কি বেশি? আমি কি আসলে ভালো হয়? কি সহজ তবে কি সুন্দর একটা প্রশ্ন, কি নিদারুণ অযাচিত অধিকার বোধ মিশে আছে। প্রেরণা মৃদু শ্বাস ফেলে দুপাশে মাথা নাড়ে, শুধু ঠোঁট কাঁপছে তার, দাঁতে দাঁত চেপে রেখেছে। ইহান বলে,